ফুল ফুটেছে ও সালি বাজালি মনে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের সাথে বাঙালির হৃদয়ের টান। শান্তির টানে শান্তিনিকেতন যায়নি এমন বাঙালি কিন্তু খুঁজে পাওয়াটা দুষ্কর। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই শান্তিনিকেতনে সারা বছরে কিন্তু বাঙালিদের ভিড় লেগেই থাকে। শুধুমাত্র বাঙালিদের কাছেই নয়, সারা বিশ্বের কাছে এই শান্তিনিকেতনের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্ব কিন্তু অপরিসীম। আজকের ভিডিওতে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো মাত্র এক রাত দুদিনের মধ্যে এই পুরো বোলপুর শান্তিনিকেতন। কিভাবে আসবে, কোথায় থাকবে, কোথায় কোথায় ঘুরবে, কার সাথেই বা ঘুরবে, আর সবশেষে কতই বা খরচা হবে, সব কিছু জানতে হলে দেখতে হবে আজকের পুরো ভিডিওটা। গুড ইভিনিং সবাইকে। নলহাটি আর তারাপীঠ ভালো করে ঘুরে এবার আমি চলে এসেছি আমার 3 নম্বর ডেস্টিনেশন শান্তিনিকেতনে। তো তোমাদের তো আগের দুটো ভিডিওতে দেখলে কীভাবে এলাম ট্রেনে করে, কীভাবে তারাপীঠ ঘুরলাম, সবই দেখলে। তো এবার দেখাবো হচ্ছে কীভাবে শান্তিনিকেতন আমি ঘুরবো, ওই দুটো আলাদা ভিডিও। এই ভিডিওটা তোমরা যদি এটাই তোমাদের দেখাবো যে ভিডিওতে, যে তোমরা যদি শুধুমাত্র শান্তিনিকেতন ঘুরতে চাও কীভাবে ঘুরবে। তো প্রথমেই তোমাদের বলে দিচ্ছি যে তোমরা শান্তিনিকেতন কীভাবে আসবে। এই ট্যুরটা অলমোস্ট কিন্তু ওই ধরো 1.5 দিনের। ধরো তোমরা শনিবার কাজ ফাজ করে বিকেলবেলা বা দুপুরবেলা ট্রেনে উঠলে, সন্ধ্যেবেলা শান্তিনিকেতন এলে, হোটেলে থাকলে রাত্রেবেলাটা সকালবেলা 9টা অবধি, তারপরে সমস্ত সাইট সিন করে তারপরে আবার বিকেলে ট্রেন ধরে কলকাতার জন্য রওনা দিয়ে দেবে। এরকমভাবে ট্যুরটা তোমাদের দেখাবো। আমি তো ট্যুরটা দুভাবে করছি, নলহাটি তারাপীঠ ঘুরে তারপরে শান্তিনিকেতন এলাম। তো চলো তোমাদের দেখাই যে তোমরা কীভাবে প্রথমে আসবে শান্তিনিকেতন। তোমাদের যেমনভাবে বললাম এই শান্তিনিকেতন ট্যুরটা করতে, তার জন্য বেস্ট ট্রেন হবে তোমাদের শতাব্দী এক্সপ্রেস, হাওড়া রামপুরহাট স্পেশাল এক্সপ্রেস, মালদা ইন্টারসিটি এক্সপ্রেস, আরেকটা হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস। এই 4 ট্রেনে কিন্তু ছাড়ে হচ্ছে হাওড়া স্টেশন থেকে। সবই দুপুরবেলা বা বিকেলবেলা ছেড়ে তোমরা কিন্তু একদম সন্ধ্যের মধ্যেই পৌঁছে যাবে বোলপুর শান্তিনিকেতনে। আমি তো যাচ্ছি রামপুরহাট থেকে, কারণ আমি তারাপীঠ ঘুরেছি, নলহাটি ঘুরেছি, সে ভিডিওটা তোমরা অবশ্যই আগের সপ্তাহে দেখেছো। আমি যাচ্ছি হচ্ছে রামপুরহাট হাওড়া স্পেশাল এক্সপ্রেসে করে বোলপুর শান্তিনিকেতনে। তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে আমরা কি এই বোলপুর শান্তিনিকেতন একদিনের মধ্যে ঘুরতে পারি না? অবশ্যই পারো, কিন্তু ট্যুরটা তোমাদের একটু হেক্টিক হয়ে যাবে, কারণ সাইট সিনের জন্য কিন্তু তোমাদের অলমোস্ট 7.5 থেকে 8 ঘন্টা সময় লেগে যাবে। তাও কিন্তু তোমরা একদিনে করতে পারবে। তার জন্য তোমাদের বেস্ট ট্রেন হবে গণদেবতা এক্সপ্রেস, হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস, আরেকটা হচ্ছে হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস। এই 3টে ট্রেন কিন্তু তোমরা যদি একদিনের মধ্যে বোলপুর শান্তিনিকেতন ঘুরতে যাও তোমার জন্য কিন্তু বেস্ট হবে। আর এই ভিডিওটা যেহেতু আমি এক রাত থেকে তোমাদের দেখাচ্ছি, তোমরা যদি একদিন ঘুরতে চাও, একদিনে ঘুরতে চাও, তাহলে কিন্তু তোমরা শুধুমাত্র হোটেল ভাড়াটা বাদ দিয়ে দাও, বাকি কস্টিং কিন্তু একই থাকবে। নেমে পড়লাম শান্তিনিকেতন স্টেশনে। এবার স্টেশনের বাইরে থেকে আমাকে যেতে হবে আমার হোটেলের উদ্দেশ্যে। আমার হোটেলটা যেহেতু স্টেশন থেকে 2 কিলোমিটারের মধ্যে, খুবই কাছাকাছি, সেই জন্য যে দাদার সাথে আমি পরের দিন সমস্ত সার্চিং করব, সেই দাদাই আমাদের স্টেশন থেকে পিক করে হোটেলে ড্রপ করে দিচ্ছে। এর জন্য কিন্তু দাদা কোনো এক্সট্রা পয়সা নিচ্ছে না, কারণ তার সাথে আমি সমস্ত সাইট সিন করব। তোমরা যদি এই দাদার সাথে না ঘোরো, তোমরা কিন্তু স্টেশনের বাইরে অটো টোটো পেয়ে যাবে, তাতে করে কিন্তু তোমরা যেতে পারবে তোমাদের হোটেলের উদ্দেশ্যে। তো চলো আমি এবার হোটেলে পৌঁছাই, সেখানে পৌঁছে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আর এই হোটেলে কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে। চলে এসেছি শান্তিনিকেতনে, আর শান্তিনিকেতনে এসে রুমও নিয়ে নিয়েছি। রুমটা দেখো, মোটামুটি বেডে 2-3 জন আরাম শুতে পারবে। কি 2 জন, ছোটো বাচ্চা শুতে পারবে একটা। আর এসিও আছে, কারণ এটা নন এসি নিয়েছি, এসি নিয়ে লাভ নেই। এদিকে আয়না, আর কমপ্লিমেন্টারি বিস্কুট দিয়েছে, ভুজিয়া দিয়েছে। আর ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি, ওয়েস্টার্ন স্টাইল, মোটামুটি অনেকটাই বড়, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই রুমটার আমার ভাড়া পড়লো 850 টাকা নন এসি। এসি হলে কিন্তু এটা 1100 টাকা হয়ে যাবে। তো একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে খাবারটা অর্ডার করেছি, খাবারটা আসুক, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। আমি যে হোটেলে আছি সেই হোটেল ছাড়াও আরও তোমাদের দুখানা হোটেলের নাম আর ফোন নাম্বার আমি স্ক্রিনে আর ডেসক্রিপশানে দিয়ে দিলাম। যে রোল অর্ডার করেছিলাম এটা নিল 50 টাকা এগ রোল। এবার মেন
কাজ হবে, এটা খেয়ে বলছি কেমন এর টেস্ট। এত বড় 50 টাকা দাম নিচ্ছে, আমাদের কলকাতায় বিভিন্ন দোকানে বিভিন্ন রকম দাম, 35, 40, 50 টাকা নিচ্ছে, অনেকটাই বড়। খেয়ে দেখি। এগুলোর টেস্ট কি বলবো, ডিম আর পরোটার মধ্যেই করা, মোটামুটি ঠিকঠাকই টেস্ট আছে, অনেকটাই বড়, পেট ভরে যাবে। তোকে খাওয়া দাওয়া করি। আর হোটেলের নিচেই কিন্তু রেস্টুরেন্ট টাইপেরও আছে, কারণ হোটেল কাম রেস্টুরেন্ট এটা। তো এখানে এলে তোমরা কিন্তু খাবার দাবারও পেয়ে যাবে, মানে ঘর থেকে অর্ডার করলে ঘরেই তোমাদের খাবার সার্ভ করে দেবে, মানে দিয়ে যাবে, সার্ভ না দিয়ে যাবে তোমাদের। তো এটা কমপ্লিট করি, তারপরে বাইরেটা একটু ঘুরে দেখবো, তারপরে তোমাদেরকে যদি কিছু দেখতে পাই সেটা দেখাবো। রাত্রেবার ডিনারে তোমার সাথে দেখা হচ্ছে। ঘড়িতে এখন সময় হচ্ছে অলমোস্ট 10টা বাজে চলেছে, 15 মিনিট বাকি আছে। আর এই হোটেল থেকে কিন্তু খাবার অর্ডার করেছি, রুটি আর চিলি চিকেন। তোমায় দেখাচ্ছি খাবারটা কেমন কি, মানে 8 পিস চিলি চিকেন দিলে কত পাবো, 180 টাকা 8 পিস চিলি চিকেন, বড় বড় সাইজে যদি দেখালে বুঝবে। আর রুটি নিল 8 টাকা করে হাত রুটি। আর নিচে গোলাপ জামুন 30 টাকা পিস, ওটা একটু বেশি লাগছে, 15 টাকা পিস। ঠিক আছে, তাহলে দাম ঠিকঠাকই আছে। তোমাদের খাবারটা দেখাই, দেখো। এই যে চিলি চিকেন, রুটি আর গোলাপ জামুন, দুটো কিন্তু আমার না, একটা কাকুর একটা আমার, ভেবে নিও না যে দুটোই আমি খাবো। আর এটা হচ্ছে চিলি চিকেন, এখনও বাকি আছে কিছুটা। তো এবার খাই, খেয়ে তোমাদের কালকে বলবো যে খাবার রিভিউটা কেমন, খাবারটা টেস্ট কেমন। তো তোমার সাথে দেখা হচ্ছে আবার কালকে। তো এখন তোমাদের সবাইকে গুড নাইট, তোমরা ঘুমিয়ে পড়ো, আমি যাই ঘুমাতে, কারণ সকালবেলা অনেক পরিশ্রম হয়েছে। পরিশ্রম কি, মানে সাইড সিন করেছি, আর রোদ বাবারে পাগল হয়ে গেছি রোদে। তো তোমার সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা অনেক সাইড সিন করবো। তো দেখা হচ্ছে কালকে সকালবেলা। তো আজকের জন্য গুড নাইট। ঘড়িতে এখন সময় হচ্ছে 9টা, আর হোটেল চেক আউট করছি, কারণ এখন থেকে শুরু করব শান্তিনিকেতনের সমস্ত সাইট সিন। তো বেরিয়ে আবার তোমার সাথে কথা হচ্ছে। বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের সমস্ত সাইট সিন করতে। যে কাকুর সাথে আমি সমস্ত সাইট সিন করবো আজকে, সেই তোমাদের আজকে পুরো শান্তিনিকেতনটা ঘুরিয়ে দেখাবে, আর সমস্ত ডিটেলস সেই বলবে, আমি যতটা পারবো বলবো। তো প্রথমেই যাচ্ছি হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাসটা ঘুরে দেখতে। তো চলো সেখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। প্রথমে ওটা 50% ঘুরবো, পরে ঘুরবো, কারণ 10টার সময় কিন্তু মিউজিয়ামটা খোলে। তো চলো প্রথমে ওখানে যাই, তারপরে কিছু দেখাই তোমাদেরকে। আর আমি কিন্তু বলবো না, কাকু তোমাদের বলবে। তো চলো যাওয়া যাক ওই দিকে। এখান থেকে আপনার শান্তিনিকেতন শুরু, ঠিক আছে? শান্তিনিকেতন ইউনিভার্সিটি, যেটার নাম হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটি, সেটা দেখার জায়গা এবং ইউনিভার্সিটি একই সঙ্গে, ঠিক আছে? জায়গাটার নাম হচ্ছে শান্তিনিকেতন, আর ইউনিভার্সিটি যেটা লেখাপড়ার জায়গা সেটার নাম হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটি। এখান থেকে আপনার পড়াশোনার ডিপার্টমেন্ট শুরু। এখানে দুটো ডিপার্টমেন্ট আছে, একটা হচ্ছে চায়না ডিপার্টমেন্ট, একটা হচ্ছে হিন্দি ডিপার্টমেন্ট। আচ্ছা, এই দুটো ডিপার্টমেন্ট এখানে আছে। আর হিন্দি বাংলা ছাড়া এখানে 17টা ভাষা এখানে পড়াশোনা, যেটা সারা বিশ্বের এরকম ইউনিভার্সিটি খুব কম জায়গাতেই আছে যে এতগুলো ভাষায় পড়াশোনা। তার মধ্যে চায়না, জাপানি, উর্দু, আরবি, ফার্সি, এগুলো আমাদের বিদেশি ভাষা। আমাদের দেশের ভাষা হিন্দি, এখন ইংরাজিও চলছে, এবং সাঁওতালি, উড়িয়া, এরকম ডিপার্টমেন্টগুলোও আছে। টোটাল 17টা ভাষায় পড়াশোনা। এখানে দুটো ডিপার্টমেন্ট আছে, একটা হচ্ছে চায়না এবং হিন্দি। যে হিন্দি ডিপার্টমেন্টে পড়াশোনা করেছিলেন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী, উনি এই হিন্দি ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন। এখানে ডিপার্টমেন্টের ভেতরে কোনো জায়গাতে ঢুকতে দেওয়া হয়, মূলত দুটো জায়গাতে ঢুকতে দেওয়া হয়। দুটো হচ্ছে মিউজিয়াম, একটা হচ্ছে শান্তিনিকেতন রবীন্দ্র ভবন মিউজিয়াম, আর একটা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম মিউজিয়াম। এই দুটো জায়গাতে প্রত্যেক সর্বসাধারণের জন্য ঢোকা হয়। আচ্ছা, আর বাকি যেসব ডিপার্টমেন্ট আছে, দেখার জায়গাগুলো যেগুলো আছে, যেসব জায়গায় কবিতা লিখেছেন, উপন্যাস লিখেছেন, গান লিখেছেন, সেসব জায়গাগুলো রাস্তার উপরে, আপনারা সবকিছু দেখতে পাবেন। আচ্ছা, আর আমার ডান দিকে এটা হচ্ছে শান্তিনিকেতন সেন্ট্রাল লাইব্রেরি এবং সেন্ট্রাল অফিস। আচ্ছা, ডান দিকটা এটা হচ্ছে হেড অফিস এবং হেড লাইব্রেরি। আচ্ছা, এখানে ভর্তি থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে জানার জন্য এই অফিসেই আসতে হয়। আচ্ছা, এই জায়গাটা, এখানে ভেতরে টোটো আপনার ঢোকা নিষিদ্ধ হয়। এই জায়গাটা না, এই জায়গা, এটা হচ্ছে মেন জায়গা। আচ্ছা, সেন্ট্রাল অফিস আর সেন্ট্রাল লাইব্রেরি ঠিক সামনাসামনি। আর এর ভেতরে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, যেমন উর্দু, আরবি, ফার্সি যেসব ডিপার্টমেন্ট আছে, আচ্ছা, এগুলো ভেতরে আছে। এবং যারা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ছাড়াও বিভিন্ন যেসব আপনার ইয়েগুলো নিয়ে পড়াশোনা করেন, যেমন হিস্ট্রি, ইংলিশ, জিওগ্রাফি, এসব যেসব
বিষয়গুলো নিয়ে পড়াশোনা করে সেসব ডিপার্টমেন্ট গুলো এই ভেতরে আছে, সব এর মধ্যে আছে। এর মধ্যে আছে। এটা একবার ভালো করে দেখে নি, এখানে সব ভেতরে এগুলো সব স্টুডেন্ট যেগুলো আসছে যাচ্ছে। এখানে যার যেখানে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের কাছে হোস্টেল আছে, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা। এখান থেকে আপনার শুরু হলো, এটা আপনার 365 একর মানে 1270 বিঘার উপর আপনার পুরো জায়গা আছে। এই জায়গাটা রবি ঠাকুরকে দিয়েছিলেন আমাদের এখানকার যিনি জমিদার ছিলেন ভুবন সিংহ রায়। উনি এই জায়গাটা রবি ঠাকুরকে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দান করেছেন। এখানে যখন প্রথমে এখানে একটা ব্রহ্ম আশ্রম তৈরি করেছিলেন রবি ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তখন রবি ঠাকুরের জন্ম হয়। উনি ভুবন সিংহ রায়ের সাথে ওনার বন্ধুতা সম্পর্ক ছিল, সেই বন্ধুতার সম্পর্কের জন্য এখানে উনি এসেছিলেন ওনাকে দেখা করার জন্য। এই জায়গাটা ওনার খুব ভালো পছন্দ হয়েছিল, সেই জন্য ভুবন সিংহ রায়ের কাছ থেকে 5 টাকার বিনিময়ে 20 বিঘা জায়গা কিনে একটা ব্রহ্ম আশ্রম তৈরি করেছে। সেই আশ্রমটা রবি ঠাকুর বড় হয়ে একটা বিখ্যাত ইউনিভার্সিটি করেছে, যেটা আমাদের শুধু ভারতবর্ষ নয় গোটা পৃথিবী জুড়ে মানে এই ইউনিভার্সিটির নাম আছে। এরপরে আমরা দ্বিতীয় জায়গাতে যাচ্ছি, যেখানে গাছের তলায় বসে পড়াশোনা হয়। আর একটা জিনিস জেনে রাখুন, এটা হচ্ছে পৃথিবীর এমন একটা ইউনিভার্সিটি যেখানে স্কুল এবং কলেজ দুটোর পড়াশোনা এক জায়গাতে, যেটা আর পৃথিবীতে কোনো জায়গাতে হয় না। আপনারা হয়তো খবর নিয়ে দেখতে পারেন, গুগলে সার্চ করে দেখতে পারেন যে পৃথিবীর কোনো এমন কোনো ইউনিভার্সিটি নেই যেখানে নার্সারি থেকে পড়াশোনা শুরু, একমাত্র এই শান্তিনিকেতনেই রবি ঠাকুর করেছে। তাহলে পরবর্তী যে জায়গাটা আমরা যাচ্ছি, ওই জায়গাটার নাম হচ্ছে মৃণালিনী আনন্দ পাঠশালা। যেখানে নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত গাছের তলায় বসে রবি ঠাকুরকে ক্লাস শুরু করেছিল, সেই জায়গাটাতে আমরা যাচ্ছি। দ্বিতীয় আমরা যে জায়গাটাতে এসেছি, সেকেন্ড জায়গা, আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে মৃণালিনী আনন্দ পাঠশালা। আচ্ছা, এখানে রবি ঠাকুর গাছের তলায় বসে ক্লাস উনি শুরু করেছিলেন প্রথম। উনার সেই নিয়ম অনুসারে এখনো পর্যন্ত নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত এই পুরো জায়গাটার মধ্যে পুরো গাছের তলায় বসে ক্লাস হয়। এখানে ক্লাসগুলো বিভিন্ন নামে ভাগ আছে। আচ্ছা, যেমন আম গাছের নিচে যে ক্লাসগুলো, সেগুলোর নাম হচ্ছে আম্রকুঞ্জ। আম্রকুঞ্জ, বাহ, আম্রকুঞ্জ, বাহ, কি সুন্দর নাম। বকুল গাছের নিচে যে ক্লাস, সেটার নাম হচ্ছে বকুল বিথি। শাল গাছের নিচে যেটা ক্লাস, সেটার নাম হচ্ছে শাল বিথি। আর এই চত্বরের মধ্যে সামনে একটা খড়ের চাল মাটির বাড়ি দেখছেন, এই মাটির বাড়িটার নাম হচ্ছে দেউলি বাড়ি। এই যে মাটির বাড়িটা, এই মাটির বাড়িতে রবি ঠাকুরের বিবাহিত জীবনে 17 বছর এই বাড়িতে উনি কাটিয়েছে। এবং তখন 17 বছর যখন ওনার বিবাহিত জীবন, তারপর ওনার ইউনিভার্সিটিটা পুরোপুরিভাবে হয়েছে, তখন উনি ফ্যামিলি নিয়ে এখানে বসবাস করাটা ঠিক হবে না, শিক্ষার প্রতিষ্ঠানের জায়গা। তখন উনি এখান থেকে গিয়ে, যেটা শান্তিনিকেতন মিউজিয়াম বলা হয়, সেখানে রবি ঠাকুরের 5টা বাড়ি আছে, উত্তরায়ণ, উদীচী, শ্যামলী, কোণার্ক এবং চৈতি। সেই বাড়িগুলো পরবর্তীকালে উনি বাড়িয়ে সেখানে উনি বসবাস করেছেন। এখানে অনেকগুলোই বাড়ি দেখতে পাবেন। কিছু একটা বাড়ি আছে যেমন শান্তিনিকেতন, সেখানে ওনার বাল্যকাল কেটেছে। দেউলি বাড়িতে ওনার বিবাহিত জীবনের কিছু কাল কেটেছে, উত্তরায়ণ বাড়িতেও কিছু কাল কেটেছে। এরকম বিভিন্ন বাড়ি আছে, বিভিন্ন সময় উনি বসবাস করেছেন। আর উনি যখন মারা গিয়েছিলেন, এই মাটির বাড়িটার মধ্যে ওনার দেহটা 12 ঘন্টা রাখা ছিল, এই মাটির বাড়িটা দেউলি বাড়ির মধ্যে। এখানে দেখছেন বাচ্চাগুলো খেলাধুলা করছে, ভেতরে পড়াশোনাও হচ্ছে। এবার বৃষ্টির সময় ছোট ছোট রুম আছে, রুমের ভেতরে ক্লাস হয়, তখন ভেতরে গ্রীষ্ম বর্ষা আপনার সব সময় গাছের তলায় বসে ক্লাস হয়। এরপর আমরা থার্ড পজিশনে যাবো। খড়ের চাল মাটির বাড়িটা যেটা দেখছেন, এই বাড়িটা তৈরি করেছিলেন রবি ঠাকুরের শিষ্য নন্দলাল বসু। উনি ছিলেন বিখ্যাত আর্টিস্ট। 2টো আর্টিস্ট পৃথিবী বিখ্যাত আছেন, যেটা রবি ঠাকুরের শিষ্য রামকিঙ্কর বেজ এবং নন্দলাল বসু। ওনাদের হাতের কিছু প্রাচীন ভাস্কর্য দেখতে পাবেন যেতে যেতে। এটা হচ্ছে শান্তিনিকেতনের সব থেকে প্রাচীন বট গাছ, যেখানে রবি ঠাকুর ছোটবেলায় খেলাধুলা করেছে। আর এই গাছটা সম্বন্ধে আরেকটা কথা বলছি, এই গাছটা যারাই সহজপাঠ বই পড়েছে, সহজপাঠ বইয়ের প্রথম পৃষ্ঠাতে এই বট গাছটা ছবি আছে। একদম, আমার ছোটবেলায় দেখেছি, ছোটবেলায় সবাই যারা এই সহজপাঠ বই পড়েছে, অবশ্যই সেই সহজপাঠ বইয়ের প্রথম পৃষ্ঠাতে এই বট গাছটার ছবি আছে। এই বট গাছটার নিচে রবি ঠাকুর ছোটবেলায় খেলাধুলা করতেন, এবং উনি ছোটবেলায় নুড়ি কাকড় দিয়ে 3টে পাহাড় তৈরি করেছিলেন 3 ধাপে, এবং উনি নাম দিয়েছিলেন এটা 3 পাহাড় বটতলা। 3 পাহাড় বটতলা। পরবর্তীকালে উনি যখন বড় হলেন, তখন এখান থেকে উনি 6 লাইন একটা কবিতা লিখেছিলেন, যেটা হাট কবিতা, সবাই পড়েছে। কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন।
হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে। এই যে কবিতাটা, এই কবিতাটার প্রথম 6 লাইন কবিতা এখান থেকে বসে লিখেছে। এখান থেকে রবি ঠাকুরের যত কবিতা উনি কিন্তু এক জায়গাতে বসে সবকিছু লিখেন না, বিভিন্ন জায়গাতে গিয়েছেন, কোথাও 4 লাইন কোথাও 6 লাইন এরকম ভাবে লিখেছেন। পরবর্তীকালে সেগুলো জুড়ে একটা বড় কবিতা, সেই জায়গাটা পরিবেশটা দেখে পরিবেশটা দেখে আচ্ছা তারপর সেই কবিতাটা উনি পুরোপুরি কমপ্লিট করেছেন। আচ্ছা, এরপরে আমরা যাব তালধ্বজ বাড়ি। তালধ্বজ বা তালধ্বজ, ঠিক আছে, তালধ্বজ বাড়ি যে বাড়িটা তৈরি করেছেন নন্দলাল বসু। আচ্ছা, উনি ওইটাও খড়ের চাল মাটির বাড়ি, যেটা কোপাই নদীর মাটি দিয়ে উনি তৈরি করেছেন। কোপাই নদী, সে নদীও আমরা যাব। আচ্ছা চলো। যেখানে উনি কবিতা লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, সেই নদীও আমরা দেখতে যাব। কিন্তু এখন ক্যাম্পাস ঘুরছি, এগুলো হচ্ছে বা আউটসাইডের মধ্যে, কারণ ভিতরে ঢোকা তো যাবে না, বাইরে থেকে সব দেখতে হবে। দেখুন সামনে যে বাড়িটা দেখছেন, এটা খড়ের চাল মাটির বাড়ি এবং গোলাকার আকৃতি, এবং বাড়িটার মিডিলে হচ্ছে একটা তাল গাছ, দুদিকে দুটো রুম। এই বাড়িটা তৈরি করেছিলেন নন্দলাল বসু, রবি ঠাকুরের শিষ্য নন্দলাল বসু, এবং নাম দিয়েছিলেন তালুধ্বজ বাড়ি। এই বাড়িটার যে মিডিলে যে তাল গাছটা আছে, এই তাল গাছটাকে কেন্দ্র করে রবি ঠাকুর একটা কবিতা লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, যে কবিতাটা, সেই কবিতাটা উনি লিখেছিলেন, এখানেই লিখেছিলেন। এবং ওনার স্মৃতির উদ্দেশ্যে এই বাড়িটা তৈরি করেছিলেন নন্দলাল বসু, কোপাই নদীর মাটি দিয়ে। এর আগেও একটা বাড়ি দেখেছেন যেটা দেউলি বাড়ি, পরবর্তী যে বাড়ি এই বাড়িটার নাম হচ্ছে তালুধ্বজ বাড়ি। এবং এই বাড়িতে, এটা প্রথমে আমি বলেছিলাম এটা ইউনিভার্সিটি হওয়ার আগে রবি ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে একটা ব্রহ্ম আশ্রম তৈরি করেছিলেন। এই আশ্রমের শিক্ষক ছিলেন তেজস চন্দ্র সেন, উনি কিন্তু এই বাড়িতে থাকতেন, উনি রক্ষণাবেক্ষণ করতেন। পরবর্তীকালে ওনারা এখন কেউ নেই, এখন বিশ্বভারতী কর্তৃপক্ষ ওনারা এটা দেখাশোনা করে, তারা এখন এটা যা মেইনটেনেন্স করে রেখেছে। আচ্ছা, এই পরবর্তী কোথায় যাচ্ছি? পরবর্তী আমরা যাচ্ছি উপাসনা মন্দির, ব্রহ্ম সমাজের মন্দির। আচ্ছা চলো, ঠিক আছে, সামনেই আছে। এই বাড়িটার নাম হচ্ছে উপাসনা মন্দির। এখানে ব্রহ্ম সমাজের যে উপাসনা, সেই উপাসনাটা এখানে করতেন। এটা প্রথমে খড়ের চাল ছিল, পরবর্তীকালে রবি ঠাকুর এটা বেলজিয়াম গ্লাস দিয়ে এই বাড়িটা তৈরি করেছে পুরোটা। আর উপরে এখন কি চাল? আর উপরে এখন টালি আছে, যে টালিগুলো ইটালি তখনকার সময়কার বেলজিয়াম গ্লাস এবং ইটালির টালি। আচ্ছা, এই দিয়ে এই উপাসনা মন্দির করা হয়েছে। এর ভেতরে, এই মন্দিরের ভেতরে কিন্তু কোনো মূর্তি নেই, কেননা ব্রহ্ম সমাজে মূর্তি পুজো নিষিদ্ধ। সেই জন্য এই শান্তিনিকেতনের গোটা চত্বরে কোথাও মূর্তি পুজো হয় না, কোনো মূর্তি পুজো হয় না। দুর্গাপুজো আছে, দুর্গাপুজো কোনো কিছু হয় না, ক্যাম্পাসের মধ্যে, ক্যাম্পাস থেকে বাইরে গিয়ে সেখানে হয়। আচ্ছা, এই ক্যাম্পাসের মধ্যে যেমন সরস্বতী পুজো সব স্কুলে হয়, এখানে কিন্তু কোনো সরস্বতী পুজো হয়। আচ্ছা, এখানে ঈশ্বরের উপাসনা করা হয় একমাত্র তার মনের মধ্যে। এখানে গিয়ে ঈশ্বরকে যদি আপনি উপাসনা করেন, কোনো মূর্তির সামনে দাঁড়াতে হবে না, নিজেই আপনি মনে প্রাণে ঈশ্বরকে যদি ডাকেন, ঈশ্বর নিশ্চয়ই সাড়া দেবে। এটাই ছিল ব্রহ্ম ধর্মের মূল কথা। সেই নিয়ম অনুসারেই কিন্তু এই ব্রহ্ম সমাজের নিয়ম অনুসারে এই পুরো আশ্রমটা পরিচালনা হয়। এই জন্য এখানটা শুধু বিশ্বভারতী ইউনিভার্সিটি নয়, এটাকে শান্তিনিকেতন ব্রহ্ম সমাজের আশ্রমও বলা হয়। এই জন্য সব জায়গাতে দেখুন লেখা আছে আশ্রম, শান্তিনিকেতন আশ্রম, প্রতি জায়গাতে লেখা আছে। বাঁদিকে যে বাড়িটা দেখছেন, এই বাড়িটার নাম, এটা হলুদ রঙের একটা বাড়ি দেখুন, এই বাড়িটার নাম হচ্ছে শান্তিনিকেতন বাড়ি, যে বাড়িতে রবি ঠাকুরের পুরো বাল্যকাল কেটেছে। রবি ঠাকুর যখন জোড়াসাঁকো থেকে এখানে এসে ছোটবেলায় যখন থাকার পরিকল্পনা করেন, তখন ওনার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটা ওনাকে তৈরি করে দিয়েছিলেন, এবং পুরো বাল্যকাল ওনার এই বাড়িতে কেটেছে। এই বাড়িটা 3 দিক দিয়ে দেখলে 3 রকম মনে হবে। একদিকে দেখলে মনে হবে মসজিদ, একদিকে দেখলে মনে হবে মন্দির, আরেক দিকে দেখলে মনে হবে এটা পুরো গির্জা। ঠিক আছে, 3টে দিকে 3 রকম মনে হবে বাড়িটা। এই বাড়িতে ওনার পুরো বাল্যকাল কেটেছে, এবং এই বাড়ি থেকে উনি যে গীতাঞ্জলি মহাকাব্য, যেটা নিয়ে উনি নোবেল পুরস্কার পেয়েছেন, সেই গীতাঞ্জলি মহাকাব্য 1910 সালে এই বাড়ি থেকে উনি লেখা সম্পূর্ণ করেছিলেন, এই শান্তিনিকেতন বাড়ি থেকে। আর বাড়িটার নাম দিয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, বাড়িটা। আর এই শান্তিনিকেতন বাড়ির জন্য পুরো এই এলাকাটার নাম হচ্ছে শান্তিনিকেতন, এই বাড়িটার নাম অনুসারে। বাড়িটা যদি না হতো, আমার তো মনে হয় যে শান্তিনিকেতন নামটা হতো না। আর শান্তিনিকেতন নাম দেওয়া কিন্তু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের, এটা কিন্তু ভালোভাবে জেনে রাখবেন। এবং এখান থেকে এই শান্তিনিকেতন বাড়ি থেকে একটা কবিতা লিখেছিলেন উনি, যে কবিতাটা সবাই পড়েছে, এসেছে সব লেগেছে হওয়ার পরে যে কবিতাটা, আমলকি বন কাঁপে যেন তার, বুক করে দুরু দুরু পেয়েছে খবর, পাতা খসানোর সময় হয়েছে শুরু। সেই
কবিতাটা উনি কিন্তু এই শান্তিনিকেতন বাড়ি থেকেই লিখেছিলেন। এরপরে যে জায়গাটা যাব সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। সেই জায়গাটার নাম হচ্ছে ছাতিমতলা। ছাতিমতলা, যে জায়গাটাতে রবি ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর উনি কলকাতা থেকে বোলপুরে আমাদের এখানকার যিনি জমিদার ছিলেন ভুবন সিংহ রায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন বন্ধুতা সম্পর্কের সঙ্গে। সেই দেখা করার ফলে এই ছাতিমতলার এই জায়গাতে ওনার পালকিটা প্রথম নামানো হয়েছিল। সামনে দেখুন ব্যারিকেড করা আছে, একটা সিমেন্টের ব্যারিকেড, সেই ব্যারিকেডের মধ্যে এইখানে ওনার পালকিটা নামানো হয়েছিল। এবং উনি কলকাতা থেকে বোলপুর আসার 180 কিলোমিটার পথ অতিক্রম করে এসে উনি এই জায়গাতে প্রথম মনের আনন্দ এবং আত্মার শান্তি পেয়েছিলেন। এবং উনি এই জায়গাটাকে কেনার পরিকল্পনা নিয়েছিলেন একটা ব্রহ্ম আশ্রম তৈরি করার জন্য, যেটা 5 টাকার বিনিময়ে এই ছাতিমতলার এখানে 20 বিঘা জায়গা উনি কিনেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। সেই জায়গা হচ্ছে এই জায়গাটা। আর এখানেই যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি হচ্ছেন এখানকার আচার্য। উনি যখন এখানে যেসব ছাত্ররা পিএইচডি কমপ্লিট করে তাদেরকে প্রধানমন্ত্রী নিজে হাতে সার্টিফিকেট দেয়। তো সেই জায়গাটা হচ্ছে এই ছাতিমতলা। এই ছাতিমতলা থেকেই কিন্তু যারা পিএইচডি কমপ্লিট করে প্রধানমন্ত্রী নিজে হাতে তাদেরকে ছাত্রছাত্রীদেরকে এখান থেকেই সার্টিফিকেটটা প্রদান করে। এবং যে দোল উৎসব যেটা 7ই পৌষ মেলা, এগুলো এই ছাতিমতলা থেকেই শুরু হয়, সব এখান থেকে সব এখান থেকেই শুরু হয়। আর এই ছাতিমতলার পিছনেই হচ্ছে দোলের মাঠ। এবং ডান দিকে এটা হচ্ছে উত্তরায়ণ, যেটাকে শান্তিনিকেতন মিউজিয়াম বলা হয়। এটা 10টার সময় খুলবে। এই উত্তরায়ণ ছাড়া এখানে আরো 4টে বাড়ি আছে আচ্ছা রবি ঠাকুরের, যেটা ইউনিভার্সিটি হওয়ার পর রবি ঠাকুর এই বাড়িগুলোতে উনি জীবনযাপন করেছেন। সামনেরটার নাম হচ্ছে উত্তরায়ণ। এরপর আছে যে 4টে বাড়ি আছে সেটা উদিচি, শ্যামলী, কোণার্ক এবং চৈতি। পরপর 5টা বাড়ি আছে। আচ্ছা, এখানে আপনার রবি ঠাকুরের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র, ওনার খাট, বিছানা, উনি 102 দেশ থেকে যে পুরস্কার পেয়েছেন সমস্ত কিছু এর ভেতরেই আছে, এই মিউজিয়ামের ভেতরে। এটা আমরা ঘুরে এসে দেখবো। এটা ঘুরে এসে দেখবো এবার? হ্যাঁ, ঘুরে গেছে। এবার কোথায় যাচ্ছি? এরপর আমরা যাচ্ছি ডান দিকে হচ্ছে নাট্যঘর, নাট্যঘর, যেখানে নাটকের অনুষ্ঠানটা করতে। আচ্ছা। আর বাইরে যে খোলা একটা মঞ্চ আছে দেখছেন, এই মঞ্চটার নাম হচ্ছে রক্তকরবী। রক্তকরবী নাটকটা যখন প্রথম উনি লিখেছিলেন তখন এই খোলা মঞ্চেই করেছিলেন। আর এটা পুরো নাট্যঘর, এটা বিশাল বড় হল। এখানে একসাথে আপনার 1200 লোক এখানে ভেতরে বসে নাটক দেখা হয়। 1200 লোক? 1200 তখনকার সময়? তখনকার সময়। এবং এই যে নাটক দেখা হয় এখানে কিন্তু কোনো চেয়ারে বসে নাটক দেখা হয়, সব মাটিতে। সব নিচেতে বসে। এটাই উনি এভাবে যেভাবে উনি শুরু করেছেন ইউনিভার্সিটির, সেইভাবেই কিন্তু এখনো কাজ সেরকম ভাবেই হয়। এখন যেসব নাটকগুলো হয় সেই নাটক এই ভেতরেই হয়, নাট্যঘরের ভেতরে। আর বাঁদিকে এটা হচ্ছে কলা ভবন ডিপার্টমেন্ট, কলা ভবন আর্ট কলেজ। এই আর্ট কলেজের মধ্যে পড়াশোনা করেছেন যিনারা, তাদের মধ্যে বিখ্যাত হচ্ছে নন্দলাল বসু, রামকিঙ্কর বেজ, ইনাদের নাম আপনারা সবাই শুনেছেন। এটা প্রথমে এটা হচ্ছে একটা ইগলু, যেটা বরফের দেশে যে বাড়িগুলো হয়, ঠিক আছে। এই একটা প্রাচীন ভাস্কর্য আছে, এই ভাস্কর্যটা তৈরি করেছেন নন্দলাল বসু। আরো প্রাচীন ভাস্কর্য আছে যেগুলো হাত না লাগিয়ে রামকিঙ্কর বেজ করেছেন, যেগুলো আপনারা সহজপাঠ বইয়ে আপনারা ছবিতে দেখেছেন, সেগুলো আপনারা অরিজিনাল দেখতে পাবেন সেই ভাস্কর্য। রামকিঙ্কর বেজের যে প্রাচীন ভাস্কর্যগুলো আপনারা দেখলেন, ঠিক আছে, প্রথমে একটা বাবা মাকে করে নিয়ে যাচ্ছে একজন। এই ভাস্কর্যটার নাম হচ্ছে যাযাবর। যাযাবর ফ্যামিলি, আগেকার দিনে যাদের ঘর বাড়ি থাকতো না, এক জায়গা থেকে এক জায়গা কিভাবে যাতায়াত করতো সেই একটা দৃশ্যকে তুলে ধরেছেন রামকিঙ্কর বেজ। এগুলো 1955-56 সালে এগুলো তৈরি হয়েছে। এগুলো তৈরি করেছে রামকিঙ্কর বেজ কিভাবে, এই ভাস্কর্যগুলো যেগুলো এই যে নুড়ি কাপড় আছে, এই নুড়ি কাপড়ের সঙ্গে চুন সুরকিকে মিশিয়ে 2-3 ফুট দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে এগুলো তৈরি। এগুলো হচ্ছে বিশাল, এগুলো একটা আশ্চর্য জিনিস যে মানুষ যে কোনো ভাস্কর্য মূর্তি তৈরি করে হাত লাগিয়ে, কিন্তু রামকিঙ্কর বেজ এমন একটা শিক্ষা পেয়েছিলেন রবি ঠাকুরের কাছে যে উনি হাত না লাগিয়েই অনেক প্রাচীন ভাস্কর্য যে এই মূর্তিগুলো আপনারা দেখছেন, এই মূর্তিগুলো কিন্তু না হাত লাগিয়ে 2-3 ফুট দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে মূর্তিগুলো তৈরি করেছেন। এরকম প্রাচীন ভাস্কর্য কিন্তু আর অন্য জায়গাতে দেখতে পাবেন না। বাকি যেগুলো দেখতে পাবেন সেগুলো হয়তো কেউ হাত লাগিয়ে করেছে, কিন্তু হাত না লাগিয়ে ভাস্কর্য, এটা কিন্তু একটা আশ্চর্য ব্যাপার। এগুলো দেখতে দেশ বিদেশ থেকে লোক আসে যে কিভাবে এই ভাস্কর্যগুলো তৈরি হয়েছে, এবং এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় আছে একই রকম ভাবে। অমর্ত্য সেন যে বই লিখে নোবেল পুরস্কার পেয়েছেন, সেই ডিপার্টমেন্টটা হচ্ছে এইটা, কৃষি এবং অর্থনৈতিক গবেষণা কেন্দ্র। এখান থেকে সায়েন্স ডিপার্টমেন্ট শুরু। এখানেও একটা প্রাচীন ভাস্কর্য আছে যেটা রামকিঙ্কর বেজ তৈরি করেছেন ওই একই পদ্ধতিতে, নুড়ি কাপড়ের সঙ্গে চুন সুরকিকে মিশিয়ে 2-3 ফুট দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে তৈরি করেছে। সেটা দেখতে পাবেন যে একটা ফুল গাছে মালি কিভাবে জল দিত আগে চামড়ার ব্যাগ দিয়ে, সেই একটা দৃশ্য। আর এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। বাড়িটার নাম হচ্ছে প্রতীচি।
প্রতীচি। এই বাড়িটার যে নাম দিয়েছিলেন রবি ঠাকুরই নাম দিয়েছিলেন বাড়িটা। এটা রবি ঠাকুরের কাছ থেকে বাড়িটা নিয়েছিলেন আশুতোষ সেন, অমর্ত্য সেনের বাবা, উনি নিয়েছিলেন। এখন পরবর্তীকালে উনি নেই, ওনার ছেলে অমর্ত্য সেন আছেন এবং উনি একটা বিখ্যাত লোক যিনি এই শান্তিনিকেতনে পড়াশোনা করেছেন এবং পরবর্তীকালে অধ্যাপকও হয়েছে এবং তারপরে উনি নোবেল পুরস্কার পেয়েছেন। উনি এই বাড়িতেই থাকেন এখন বর্তমানে। এটি সেন যে বাড়ির সামনে লেখা আছে, অ্যাকচুয়ালি এটি সেন হচ্ছে অমর্ত্য সেনের বাবার নাম, আশুতোষ সেন। অনেকে মনে করবে এটি সেন মানে অমর্ত্য সেন। অমর্ত্য সেন অ্যাকচুয়ালি কিন্তু বাড়িটার মালিক নয়, ওনার বাবার বাবা ছিল মালিক, ওনার বাবার নামেই কিন্তু বাড়িটা। আর বাড়িটার নাম যে প্রতীচি, সেই নামটা রবি ঠাকুর দিয়েছিলেন। ঘড়িতে এখন সময় হচ্ছে 10:15 আর 50% মতো বিশ্বভারতী ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখালাম। আমি কিছুই বলিনি, কাকুই সব তোমাদের বোঝালো। সত্যি কথা বলতে এখানে তোমরা যদি নিজে এসে নিজের চোখের সামনে না দেখো তাহলে বোঝাটা একটু চাপের হবে। ভিডিও দেখে তোমরা অবশ্যই এই জায়গাটায় এসো আর কাকুর সাথেই ঘুরো, কাকু তোমাদের ভালো করে বুঝিয়ে বলবে। আমাকে যেমন বললো ভিডিও তোমরা দেখতে পেলে। এবার ওখানে লেগে গেল অলমোস্ট 1 ঘন্টা 15-20 মিনিট সময়। এবার প্রান্তিক স্টেশনটা ক্রস করে রওনা দিচ্ছে হচ্ছে কঙ্কালীতলা মন্দিরের উদ্দেশ্যে। ওটা হচ্ছে 51 সতীপীঠের একটা অংশ আর একটা মন্দির। আগে ঘুরলাম হচ্ছে তোমার নলহাটির মায়ের মন্দিরে, ওটাও একটা 51 পীঠ, এটাও একটা 51 পীঠ। চলো রাস্তা দিয়ে যাই আর ডাইরেক্ট মন্দিরে গিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে। এবার আমি চলে এলাম দেবীর 51টি সতীপীঠের অন্যতম একটি সতীপীঠ কঙ্কালীতলায়। পুরাণ মতে মাতা সতীর এখানে কঙ্কাল পড়েছিল, সেই জন্য এই জায়গার নাম হয়েছে কঙ্কালীতলা। এখানে দেবীর নাম হচ্ছে দেবগর্ভা এবং তার ভৈরবের নাম হচ্ছে রুডু। মন্দিরের পাশে রয়েছে একটি কুণ্ড, তাতে রয়েছে কিছু পাথর। অনেকে এগুলিকে দেবীর দেহাংশ বলে। 12 বছর পর পর এই পাথরগুলিকে তোলা হয়। পুজো শেষ হওয়ার পর এই পাথরগুলিকে আবার তার নিজের জায়গায় রেখে দেওয়া হয়। দোকান থেকে আমি পুজো দিলাম, দোকানটা তোমরা দেখে নাও। এই দাদা এখানে ডালা কত থেকে স্টার্ট হয়? সর্বনিম্ন আছে, হাই উচ্চতা আছে তোমার 51, 101, 201, মানে 51 থেকে শুরু? 51 টাকা থেকে শুরু। কি কি ডালাতে থাকে বলে দাও। যদি 51 টাকা নেন তাহলে আলতা সিঁদুর কলা মুন্ডা বাতাসা এটা হয়ে যাবে। যদি 100 টাকার মধ্যে নেন তাহলে 5টা ফল মিষ্টি আলতা সিঁদুর মায়ের যা যা লাগে সব দিয়ে। আর মালা কত করে? মালা এবার সিজন অনুযায়ী যেমন দাম হয় আমাদের। আচ্ছা আচ্ছা, যেমন দাম ফেলে সেরকম দাম হিসাবে হয়। আর মন্দিরে এখানে মায়ের কোন অংশ পড়েছিল? মায়ের যে কাঁক পড়েছিল, এখানে যে কোমর অংশটা পড়েছিল। আর মন্দিরে মানে ভোগ প্রসাদ কখন দেওয়া হয়? ভোগ আমাদের 12টার সময় মায়ের ভোগ হয়। আচ্ছা, 12:30 থেকে চেয়ার টেবিল থাকতে বসিয়ে ভালো করে খাওয়া যায়। মানে কোনো কুপনের ব্যবস্থা নেই তো? কুপনের ব্যবস্থা সেরকম কিরকম দাম? 10 টাকা ফোন করেন। আচ্ছা, আমি যখন কুপনটা কাটিয়ে রেখে দিলাম। আচ্ছা, তুমিও মানে তোমাকে ফোন করলে তুমি কুপন করে দিতে পারবে তো? আচ্ছা, মানে দাদাকে ফোন করলে কুপনটা তোমরা পেয়ে যাবে। কত দাম কুপনের? 50 টাকা। চলে এলাম মায়ের মন্দিরে, আর মায়ের মন্দিরে তো পুজোও দিলাম। তোমায় তো সবই দেখালাম যে কোন মানে দোকান থেকে ডালা নিলাম, কেমন কি ডালার দাম, কখন মন্দির খোলা থাকে, সবই তো ডিটেলস বললাম। এবার নিয়ে নিচ্ছি একটা লস্যি, 40 টাকা দাম নিল। এখানে 40 টাকা দাম নিল। এখানে পার্কিংয়ের জায়গাটাতেই লস্যির দোকানটা আছে। এখানে কিন্তু পার্কিংয়ের জন্য 10 টাকা দিতে হবে। তো লস্যিটা খাই, খেয়ে যাবো হচ্ছে কোপাই নদীর তীরে। তো সেখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। এই দাদার দোকান থেকে ডালাটা কিনলাম। সে বলল যে এই জায়গাটায় দেখতে পাচ্ছ, এখানে গঙ্গা আরতি হয়। 5 জন ব্রাহ্মণ মিলে এখানে গঙ্গা আরতিটা অনুষ্ঠান করে প্রত্যেক দিন সন্ধেবেলা। তো তোমরা যদি এখানে আসো, সন্ধেবেলা যদি এখানটায় আসো, গঙ্গা আরতি দেখতে পাবে এই জায়গাটিতে। আর এর পিছন দিকে রয়েছে কোপাই নদী। দেখো তোমরা, মানে এই এক জায়গাতে এসে মায়ের দর্শন করতে পারবে। সন্ধেবেলা এলে তোমরা গঙ্গা আরতি দেখতে পাবে, তার সঙ্গে কোপাই নদীর এই অসাধারণ সৌন্দর্যটাও তোমরা দেখতে পাবে। আর এর ওপরে ভিত্তি করে কিন্তু রবি ঠাকুর একটা কবিতাও লিখেছিলেন। এটা হচ্ছে কোপাই নদী, যে নদীটা দেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা ছড়া লিখেছিলেন যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। সেই নদী এটা বর্ষার সময় একটু জল হলেই সব ডুবে যায়। এদিকে কঙ্কালীতলা মন্দির থেকে আরম্ভ করে পুরো চত্বরটায় ডুবে যায়। বর্ষার
শেষ হয়ে গেলে আবার জল কমে যায়, হাঁটু জল হয়ে যায়। এই নদীটার মাটিও খুব ভালো। এই কোপাই নদীর মাটি দিয়ে নন্দলাল বসু যে শান্তিনিকেতনের ভেতরে যে মাটির বাড়িগুলো আছে, দেউলি বাড়ি, তালুধ্বজ বাড়ি, সেগুলো এখান থেকে সব নেওয়া হয়েছিল। মাটি দিয়েই ওই বাড়িগুলো তৈরি। এই মাটি খুব ভালো, বিখ্যাত মাটি। এই মাটি মানে কোনো ফাট ধরবে না। আচ্ছা, এরপরে কোথায় যাচ্ছি বলো? এরপরে আমরা যাচ্ছি শান্তিনিকেতন মিউজিয়াম, যেটা বাকি আছে। 10টার সময় খুলবে বলে আমরা এদিকে এসেছিলাম। তো চলো যাওয়া যাবে ওইদিকে। এখন ওইদিকে যাওয়া যায়, শান্তিনিকেতন মিউজিয়াম। কঙ্কালীতলায় মায়ের দর্শন করে এবং পুজো দিয়ে এবার আমি রওনা দিলাম রবীন্দ্র ভবন মিউজিয়ামের উদ্দেশ্যে। চলে এলাম মিউজিয়ামের ভেতরে, আর এখানে এন্ট্রি ফিস হচ্ছে 100 টাকা পার পার্সন। আর এই জায়গাটা কিন্তু বুধবার আর বৃহস্পতিবার বন্ধ থাকে। তোমায় তো যে লিস্টটা দেখালাম যে কী কী এখানে করা যাবে করা যাবে না, কবে কবে খোলা থাকে, কতক্ষণ খোলা থাকে, সবই তো দেখালাম। তো চলো ভেতরে যাই। ভেতরে একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামের ভেতরে কিন্তু ফটো ভিডিও কিছুই তোলা যায় না। এখানে রবি ঠাকুরের 5টা বাড়ি আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো যাই ভেতরে আর তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এটাই হচ্ছে মিউজিয়াম, এখান দিয়ে ঢুকতে হবে আর জুতো খুলে যেতে হবে এখানে, কারণ জুতো রাখার এখানে মানে র্যাকও আছে। তো চলো ভেতরেও তো কিছু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নাই, তো এসে তোমাদের বলছি ভেতরে কি কি আছে। মিউজিয়াম ছাড়াও এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি বাড়ি। তো চলো সেগুলো তোমাদের দেখিয়ে আনি। প্রথম যে বাড়িটি তোমরা দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে উদয়ন। এখন যে গাড়িটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি। এবার তোমাদের আমি দেখাচ্ছি উদয়নের পরে সেকেন্ড বাড়ি কোণার্ক। কোণার্কের পাশেই রয়েছে আরেকটি বাড়ি যার নাম হচ্ছে শ্যামলী। শ্যামলীর পাশেই রয়েছে আরেকটি বাড়ি পুনশ্চ। আর সবশেষের বাড়িটি হচ্ছে উদীচী। মিউজিয়াম তো ভালো করে ঘুরে দেখলাম, তোমাদেরকেও তো দেখাতে পারলাম না। বলে দিচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো জীবনীটাকে ভালোভাবে মিউজিয়ামের মাধ্যমে ফটোর মাধ্যমে তুলে ধরা হয়েছে। তিনি যা যা লিখেছেন সেগুলোর প্রিন্টিংয়ের মানে বিভিন্ন ছবি ওখানে আছে। তিনি কী কী ইউজ করতেন সেগুলো ওখানে রাখা আছে, তার পরিবার কী কী ইউজ করতো সবই ওখানে রাখা আছে। পুরো এই মিউজিয়ামটা ভালো করে ঘুরে দেখতে 1 থেকে 2 ঘন্টা সময় লেগে যাবে। হাতে তো অত সময় নেই, 1 ঘন্টার মধ্যে ভালো করে ঘুরে দেখে নিলাম। আর ওখানে 5টা রবি ঠাকুরের বাড়ি আছে, সেগুলো তোমাদের দেখালাম। যাচ্ছি হচ্ছে পরবর্তী জায়গায়, তো সেখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। চলে এলাম সৃজনী শিল্পগ্রামে। এই জায়গার এন্ট্রি ফিস হচ্ছে 30 টাকা পার পার্সন। এই জায়গাটা কিন্তু সপ্তাহে রোজই খোলা থাকে। আর এই জায়গার টাইমিং হচ্ছে সকাল 9:30 থেকে বিকেল 5টা অবধি, কিন্তু টিকিট কাউন্টার বিকেল 4:30টার সময় বন্ধ হয়ে যায়। অলমোস্ট 26 বিঘা জমির ওপরে তৈরি হওয়া এই সৃজনী শিল্পগ্রামের মধ্যে রয়েছে 10খানা রাজ্যের ঐতিহ্য, যা তোমাদের একের পর এক দেখাতে চলেছি। প্রথমেই রয়েছে আমার রাজ্য, আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল। সমুদ্র সৈকত এবং প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য আপামর বাঙালি ছুটে যায় পুরীতে। এবার তোমাদের দেখাবো আমি ওড়িশা। বরফ দেখার জন্য, ঠান্ডার আমেজ উপভোগ করার জন্য আর পাহাড় দেখার জন্য আপামর বাঙালি ছুটে যায় এই সিকিমে। এবার আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি বিহারে। বিহারের পর এবার চলে এলাম আসামে। আসামের পর এবার চলে এলাম ঝাড়খণ্ডে। এইবারের রাজ্য হচ্ছে মণিপুর। মণিপুরের পরে চলে এলাম ত্রিপুরাতে।
আন্দামান এবং নিকোবর দেখে শেষ হলো 10খানা রাজ্যের ঐতিহ্যকে এক জায়গায় দেখা। 10খানা রাজ্যের ঐতিহ্যকে দেখতে পেলাম এই একই জায়গায় সৃজনী শিল্পগ্রামে। জায়গাটির সৌন্দর্য কিন্তু অসাধারণ। দেখা তো কমপ্লিট, এবার আমি রওনা দিলাম সুরুল রাজবাড়ির উদ্দেশ্যে। এটা হচ্ছে সরকার বাড়ির বড় বাড়ি বলা হয়। এই বড় বাড়ি এনারা বিশ্বভারতীকে কবিগুরুর ছেলে রথীন্দ্রনাথ ঠাকুরকে কিছু জায়গা এনারা দান করেছেন, যেখানে রথীন্দ্রনাথ ঠাকুর এগ্রিকালচার যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টটা তৈরি করেছিলেন। এবং এই বাড়িটা যেটা দেখলেন এবং ভেতরে যে মন্দিরগুলো আছে, এখানে যুগ যুগ ধরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যখন ছবি ছিল তখন থেকে এখনও পর্যন্ত যত মন্দিরের যে শ্যুটিংগুলো হয় সিনেমা সিরিয়ালের, সেই শ্যুটিংগুলো এইখানে হয়। এটাই হচ্ছে প্রধান। আচ্ছা, সেই জন্য এই বাড়িটা সবাই দেখতে আসে এবং এখানে একটা বড় দুর্গাপূজা হয়। সুরুল রাজবাড়ি দেখে এবার রওনা দিলাম দুপুরের পেট পুজো করার জন্য একটি বাঙালির রেস্তোরাঁর উদ্দেশ্যে। ঘড়িতে এখন অলমোস্ট 2:30 বাজে আর চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করতে দুই কন্যা হেসেলে। এখানে ভেজ থালি জিজ্ঞেস করলাম কত, 180 টাকা বললো। ওরা দাম শুনে হচ্ছে 180 টাকায় কী দেবে, মানে চিকেন ফিকেন নেই, শুধু ভেজ 180 টাকা কেন, তোমায় দেখায় কেন 180 টাকা দাম নিচ্ছে। পুরো যে খাবারটা সার্ভ করা হয়েছে কাঁসার থালায়, আর প্রত্যেকটা যে পদ দেওয়া হয়েছে সব কিন্তু কাঁসার বাটিতে, তার সাথে জল খাওয়ার জন্য কাঁসার গ্লাস, এর মধ্যে জল রাখা আছে কাঁসার, মানে সত্যি কথা রাজকীয় ব্যাপার। এবার খাওয়া দাওয়াটা করি, খেয়ে দিয়ে বলছি যে খাবারের কেমন টেস্ট। আর তোমাদের যে খাবারটা দেখালাম এটা কিন্তু সব কিছুই রিফিল হবে, মানে পায়ে চাটনি সবই রিফিল হবে। এবার এটা হচ্ছে নন শেয়ারেবল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমার সাথেও দেখা হচ্ছে। আমার কুটি এটা তৈরি করেছিলেন কমরেড সিসেন মুখোপাধ্যায়, যিনি নীল বিদ্রোহের সময় 15 বছর দ্বীপ চালানের জেল খেটেছিলেন। তারপর উনি এখানে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে এই আমার কুটি তৈরি করেন। আমার কুটি যে বাড়িটা, এই বাড়িতে স্বাধীনতা সংগ্রামীরাও এসে থাকতেন। তারপরে কুটির শিল্পের উদ্বোধন করে যখন রবীন্দ্রনাথ ঠাকুর, তখন এখানে প্রথম গ্রামের ছেলে মেয়েদেরকে নিয়ে এখানে কুটির শিল্পের শুরু করেছিলেন। আমার কুটির দেখে এবার আমি চলে এলাম 34 ফুটের বুদ্ধ মূর্তি ভালো করে দেখতে। মেন গেটটা বন্ধ আছে বলে বাইরে থেকে তোমাদের জুম করে ভালো করে দেখিয়ে দিচ্ছি মূর্তি। এবং এর পাশে হচ্ছে আদিবাসী গ্রাম। এই আদিবাসী গ্রামগুলোতে আপনার যে সিনেমা সিরিয়ালগুলো হয় সেগুলোর এগুলোতে শুটিং হয়। তার মধ্যে যেমন বাহা ইষ্টি কুটুম যে সিরিয়ালটা, সেই সিরিয়ালটাও এই গ্রামেই হয়েছে। এই গ্রামটার আরেক নাম হচ্ছে পলাশবনি। এটা সিরিয়ালের নাম দিয়েছিল, সেই জন্য এখনো পর্যন্ত এই নামটা দিয়েই এখন মানুষ চেনে। 34 ফুটের বুদ্ধ মূর্তি বাইরে থেকেই দেখে এবার আমি চলে এলাম বিশ্বভারতী ক্যাম্পাসের পরে এই সাইট সিনের আরেকটি মেন অ্যাট্রাকশন সোনাঝুরির হাটে। এই সোনাঝুরির হাটে মেয়েদের জামা কাপড়, অর্নামেন্টস, শোপিস, গিফট করার জন্য বিভিন্ন রকম আইটেমসের কিন্তু প্রচুর এখানে দোকান আছে। তাছাড়াও কিন্তু এখানে সাঁওতালি নাচ খুবই বিখ্যাত। তো চলো তোমাদের একটার পর একটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। ফুল ফুটেছে ও সালি বাজালি মনে
এই যে তোমাদের খাবারটা দেখাচ্ছি, এটা হচ্ছে রাবড়ি, যেটা এই সোনাঝুরির হাটের বিখ্যাত। এর দাম নিল 40 টাকা। খেয়ে বলছি কেমন কী টেস্ট। সোনাঝুরির হাট তো তোমাদের যতটা পারলাম দেখালাম, কারণ বৃষ্টি নামতে সব দোকানগুলো ঢেকে দিচ্ছে, তাই যতটা পারলাম দেখালাম। এই হাটটা দেখে বুঝলাম যে মানে মেয়েদের জামা কাপড় থেকে শুরু করে গয়না প্রচুর দোকান আছে এরই, কিন্তু ছেলেদের জামা কাপড় দোকান খুব কম আছে। কিন্তু এখানে ওই রাবড়ি, মিষ্টি দই খুবই বিখ্যাত। দইটা খেলাম, দই না রাবড়িটা খেলাম, 40 টাকা দাম নিল। আমাদের কলকাতার রাবড়ি হচ্ছে দুধে, মানে রাবড়িটাকে ঘন করে দুধের সর থাকে, এখানে কিন্তু পুরো একদম দইয়ের মতো খেতে, কিন্তু অসাধারণ খেতে ছিল। এটা এলে কিন্তু অবশ্যই এখানে এটা ট্রাই করে দেখো। আর এখানে যে আদিবাসী নাচ সেটা তোমাদের দেখালাম, ওটাও কিন্তু এখানকার খুবই বিখ্যাত, ওটাও কিন্তু এসে তোমরা দেখো। আর এই জায়গাটা দেখা কমপ্লিট। আর আরেকটা ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি, এই সোনাঝুরির হাট কিন্তু বুধবার বন্ধ থাকে, আর সপ্তাহে বাকি সব দিনই কিন্তু খোলা থাকে। অলমোস্ট সব সাইড সিনই কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র প্রকৃতি ভবনটা যেতে পারলাম না, কারণ এখানে মারাত্মক মেঘ করে বৃষ্টি নেমে গেছে, স্টেশনের দিকে ফিরতে হবে, তাই জন্য ওখানে গেলাম না। সোনাঝুরির হাট দিয়ে শেষ করলাম শান্তিনিকেতনের সাইড সিন। কিন্তু তোমাদের নিরাশ করব না, কাগজ থেকে প্রকৃতি ভবনে কী আছে সেটা জেনে কিন্তু ছবির মাধ্যমে তোমাদের আমি ভিডিওতে অবশ্যই অ্যাড করে দেবো। এই জিনিসটা হচ্ছে প্রকৃতি ভবন, ন্যাচারাল আর্ট মিউজিয়াম। এখানে পাথরের বিভিন্ন ভাস্কর্য তৈরি করা আছে, যেগুলো বিভিন্ন জায়গার শিল্পীরা তারা পাথর কেটে বিভিন্ন রকম ভাস্কর্য তৈরি করে এখানে রেখেছে। এটা ঢুকতে গেলে আপনার 30 টাকা টিকিট নেয়, এবং ভেতরে যারা আর্টিস্ট তারাই একমাত্র এগুলো বুঝতে পারবে। সাধারণ মানুষের কিন্তু বোঝার ক্ষমতা অত নেই। আর্টিস্ট লাইনে যারা আছে, যারা আর্ট নিয়ে পড়াশোনা করে, তারা কিন্তু দেখলে বুঝতে পারবে যে এই জিনিসটা কী বটে। এরকমই বিভিন্ন রকম পাথরের ভাস্কর্য করা আছে। আজকে বোলপুর শান্তিনিকেতন সমস্ত সাইট সিন শেষ হয়ে গেছে, আর এই কাকুর সাথে আমি সমস্ত সাইট সিন করলাম। কাকু তোমার নাম কি? আমার নাম হচ্ছে আরজু খান। কাকুর নাম তোমরা শুনে নিলে। কাকু এই শান্তিনিকেতনে এলে, মানে ঘুরতে এলে, তোমায় কদিন আগে ফোন করলে ভালো হয় পুরো ঘুরে দেখার জন্য? 1 সপ্তাহ আগে আমাকে ফোন করলাম, আপনারা কনফার্ম হয় 1 সপ্তাহ আগে। ভিডিওর প্রথমে তোমায় তো বললাম যে তোমরা যদি শুধু শান্তিনিকেতন ঘুরতে চাও কীভাবে আসবে। আমি তো মানে নলহাটি, তারাপীঠ করে শান্তিনিকেতন এলাম, তো এটা আমার 3 দিনের ট্যুর হয়ে গেল। তোমরা যদি 1.5 দিনের মধ্যে শান্তিনিকেতন ঘুরতে চাও কীভাবে করবে তোমাদের দেখালাম পুরোটাই। এভাবে করলেই তোমরা কিন্তু পুরোভাবে সাইট সিনটা কমপ্লিট করতে পারবে। আমি এখন বসে রয়েছি ওয়েটিং লাউঞ্জে, 10 টাকা প্রতি ঘন্টা, কারণ আমার ট্রেন আছে 6টা 15-তে আসবে, গণদেবতা এক্সপ্রেস, তো ওটা করে কলকাতায় ফিরবো। তো এবার দেখে নাও যে এই 1.5 দিনের শান্তিনিকেতন ভ্রমণের কেমন খরচা হতে পারে। তো চলো যাই কস্টিংয়ে। আমি যে এখানে কস্টিংটা দিচ্ছি সেটা দুজনের জন্য, আর যারা সোলো ট্রাভেল করবে তাদের জন্য। ট্রেনে তোমাদের খরচা পড়বে আপ ডাউনে 85 টাকা পার পার্সন, টোটাল 340 টাকা। হোটেলে তোমাদের একদিনের জন্য খরচা পড়বে 850 টাকা নন এসি রুমের জন্য। সাইট সিনে তোমাদের খরচা পড়বে 1300 টাকা। এন্ট্রি ফিস আর পার্কিংয়ে তোমাদের টোটাল খরচা পড়বে 330 টাকা। ফুডটা তোমাদের পার্সোনাল চয়েস, তাই জন্য তার খরচা কিন্তু আমি ইনক্লুড করলাম না। তাহলে তোমাদের টোটাল খরচা হচ্ছে 2820 টাকা, যা দুজনের মধ্যে ভাগ করলে হচ্ছে 1410 টাকা। আর যারা সোলো ট্রাভেল করবে তাদের জন্য খরচা হচ্ছে 2490 টাকা। এখানেই শেষ হলো 1 রাত 2 দিনের শান্তিনিকেতন ভ্রমণ। জানি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু এই একটা ভিডিও তোমরা যদি দেখে নাও, শান্তিনিকেতনের বিশ্বভারতী ক্যাম্পাসটা কিন্তু তোমরা ভার্চুয়ালি ভালোভাবে ঘুরে আসতে পারবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের সপ্তাহে আসছে নলহাটি, তারাপীঠ আর শান্তিনিকেতনের একটা কম্বাইন্ড ট্যুর গাইড। ততদিন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের সপ্তাহে।